মাথায় সমস্যা আছে নাকি? আছে হয়তো, নয়তো আপনার মতো পাথরের প্রেমে পড়ি। বলি, আপনি কি চোখে পট্টি বেঁধে রেখেছেন? এই যে আপনার সামনে কিউট একটা মেয়ে ছোটাছুটি করে বেড়ায়, আপনার নজরে পড়ে না? আমার চোখ কেবল আগুনে আটকায়। বাচ্চা কিউট এসব আমার টাইপের না। আপনি কি খারাপ? ছি! এই ছোট ব্যাপারটা বুঝতে এত সময় লাগলো? আপনার মনে হয় না আপনার টুপ করে আমার প্রেমে পড়ে যাওয়া উচিত? দিহান কপালে ভাঁজ ফেলে তাকায়। তার সামনে এক চঞ্চল কিশোরী মেয়ে দাঁড়িয়ে, পরনে তার কলেজ ইউনিফর্ম, চুলগুলো বেনি করে দু কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে, চোখে মুখে হাসি উপচে পড়ছে। শ্যামবনের মেয়েটার স্বভাবের সাথে চোখ দুটো ভীষণ চঞ্চল। দিহান চোখ মুখ কুঁচকে নেয়, তার হাতে থাকা আধখাওয়া সিগারেটটা কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তীক্ষ্ণ চোখে চেয়ে থমথমে গলায় পড়ল, কতবার না করেছি আমার সামনে আসতে, সোজা কথা কানে যায় না। দিহানের এই স্বল্প পরিসরের ধমক কোনো প্রভাব ফেলতে পারল না কিশোরীর মনে, বরং সে দূরত্ব ঘুচিয়ে দিহানের পাশে এসে দাঁড়ায়। তার মতো করেই গাড়িতে হেলান দিয়ে জবাব দেয়, আপনি বললেই কেন দূরে থাকবো? কাছে আসতে কি পারমিশন নিয়েছি? নেইনি তো। এখানে সব আমার মর্জিতে চলবে। যখন তখন কাছে আসবো, ইচ্ছে হলে টুপ করে চুমু খাবো, আপনার কি তাতে? দিহানের আশেপাশে থাকা ছেলেপেলেরা ঠোঁট টিপে হাসছে। তাদের বসের জন্য তাদের এই মেয়েকে বেশ পছন্দ হয়েছে। বসটা কেবল রাজি হলেই ভাবি কনফার্ম। কিন্তু তাদের এই আশা পণ্ড করে রেশানিত কণ্ঠে ধমকে উঠল দিহান, এই থাপ্পড়ে দাঁত ফেলে দেব, চেনো আমাকে? রূপান্তি কিছুটা কেঁপে উঠল। এই লোক ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তার রাগ কেমন লাল হয়ে গেছে চোখ দুটো, ভয়ে গলা শুকিয়ে আসছে। কিন্তু এভাবে ভয় পেলে তার প্রেমটা কিভাবে হবে? সে কথা বলার জন্য হাঁ করে, কিন্তু দিহানের রাগি রাগি মুখ আর কুঁচকে থাকা কপালের দিকে চোখ পড়তেই হাঁটা গিলে ফেলে। জোর করে মুখে হাসি টেনে ছোট্ট করে বলে, আজ তবে আসি, অন্যদিন কথা হবে। দিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো পথে পা বাড়ালো রূপান্তি। তার মনটি হুট করে খারাপ হয়ে গেছে। লোকটা শুধু ধমকায়। এত ধমকানোর কি আছে? একটু সুন্দর করে হাসলে কি হয়? লোকটা শুধু তাকে দূরে সরাতে চায়। কিছু একটা ভাবতেই সে দাঁড়িয়ে পড়ে। এভাবে মন খারাপ করে চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। এভাবে শুরুতেই হার মেনে নিলে কিভাবে চলবে? তৎক্ষণাৎ সে পেছন ফিরে চাইল। দিহান চোখের রোদ চশমা পরে এক আঙ্গুল চাবি ঘোরাচ্ছে। পাশের ছেলেটাকে কিছু একটা বলে সে তার কালো রঙের গাড়ির দরজা খুলো। রূপান্তি জোর গলায় ডেকে পড়ল, এই ভিলেন! দিহান চট করে সামনে তাকালো। কিছুটা দূরে হাসি হাসি মুখ করে রূপান্তি দাঁড়িয়ে। দিহান তার দুই ভুরুর মাঝে ভাঁজ ফেলে তাকালো। কেবল না মেয়েটা মন খারাপ করে চলে গেল। তার দেওয়া ডোজের রিয়াকশন এত দ্রুত শেষ। দিহানকে দ্বিতীয়বারের মতো চমকে দিয়ে রূপান্তি বাচক টিপে একটা ফ্লাইং কিস ছুড়ল। দিহান হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে। যেখানে মানুষজন তার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলার সাহস পায় না, সেখানে নাকের ডগায় দাঁড়িয়ে একটা মেয়ে কিস ছুড়ছে? সিরিয়াসলি? দিহানের এমন গো বেচারা মুখ দেখে হেসে কুটি কুটি হচ্ছে রূপান্তি। মনের মাঝে এখন শান্তি লাগছে। এই তো সে পেরেছে। এই কঠিন মানুষটাকে পেতে হলে তাকে মানুষটার চিন্তার চেতনায় ঢুকতে হবে। তারপর না হয় মনে ঢুকে দরজায় খিল লাগাবে। বাসায় ফিরতেই নাহার মেয়ের দিকে রাগি দৃষ্টি ছুলো, ঝাঁঝালো গলায় পড়ল, এই 1 ঘন্টা কোথায় ছিলি? মিনা তো সেই কখন বাসায় আসছে। রূপান্তি ঠোঁট জিভে ভেজালো। আপাতত তার মাথায় কোনো মিথ্যা আসছে না। এটা তার একটা সমস্যা। মন খুব বেশি ভালো থাকলে সে মিথ্যা কথা বলতে পারে না। তার মিথ্যার ফ্যাক্টরিতে তখন তালা পড়ে। অনেক কষ্টে স্বল্প হেসে বলল, ফুচকা মানে ফুচকা খাচ্ছিলাম আমি, আর তন্নি, তাই দেরি হলো। নাহারের মেয়ের কথা একদম বিশ্বাস হলো না। সন্ধিয়ান চোখে চেয়ে বলল, তুই না ফুচকা অপছন্দ করিস? রূপান্তি মাথা নাড়িয়ে না জানালো। স্বল্প হেসে বলল, আমার তো ফুচকা ভীষণ পছন্দ, একদম 2 প্লেট খেয়েছি। নাহার আর মেয়েকে খাটলো না। মেয়েটা তার বাদর হয়েছে। এত বড় ঠিঙ্গি মেয়ে এখনো টই টই করে চড়ে বেড়ায়। যত দোষ সব মেয়ের বাপের। বাপের আহ্লাদেই তো এমন হয়েছে। রূপান্তি তার রুমে যেয়ে ড্রেস চেঞ্জ না করে শুয়ে পড়ে। তার মনের আকাশে পেঁজা তুলোর মতো প্রেমের ভেলা ভাসছে। বুকটা কেমন অস্থির হয়ে আছে। বারবার শক্ত চোয়ালের কঠিন মুখটা চোখের সামনে ভেসে উঠছে।
এই মানুষটাকে সে প্রথম দেখেছিল কলেজ মাঠে। কোনো একটা ব্যাপারে প্রচুর ঝামেলা হয়েছিল দুই দলের মধ্যে। সবাই যখন মারামারি করতে ব্যস্ত, এই মানুষটা তখন গাড়ির দরজায় হেলান দিয়ে সিগারেট ফুঁকতে ব্যস্ত। কালো রঙের পাতলা শার্ট পরনে ছিল তার, বুকের কাছের 3টা বোতাম খোলা, পুরোই ব্যাড বয় টাইপ। কিন্তু তবু কি ভীষণ আকর্ষণীয় লাগছিল। রূপান্তীর নজর আটকে যায়। খানিক বাদে বাদে সিল্কি কালো চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে দেওয়ার দৃশ্যটা যেন তার কাছে এক মুগ্ধকর চিত্রকর্ম মনে হচ্ছিল। সেদিন না চাইতেও সে মুখ থুবড়ে এই ভয়ঙ্কর মানুষটার প্রেমে পড়েছিল। এক কথায় ভয়ঙ্কর প্রেম। তার এই ভয়ঙ্কর প্রেমের কথা জানতে পেরে তার অতি ঘনিষ্ঠ বন্ধু তন্নি আতঙ্কিত হয়ে পড়ল। চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বলল, তোর এই প্রেমের এখানে বিচ্ছেদ ঘটা, দোহাই তোর, এই প্রেমের ভুলেও প্রশ্রয় দিস না। কিন্তু কে শোনে কার কথা? তার মনে ততদিনে পাকাপোক্তভাবে এই মানুষটা প্রেমিক হিসেবে সেট হয়ে গেছে। প্রথম সে লুকিয়ে মানুষটাকে দেখত, আড়াল থেকে মানুষটার এলোমেলো চুল, খাড়া নাক, বাদামি চোখ আর ওই কালচিয়ে পোড়া ঠোঁটগুলোকে নীরবে পর্যবেক্ষণ করত। রূপান্তীর মতে দিহান কোনো শিল্পীর তৈরি নিখুঁত শিল্পকর্ম, যা দেখলে কেবল দেখতেই মন চায়, পিপাসা বাড়িয়ে দেয়। দিহান যখন স্বল্প ঠোঁট টেনে হাসত, পিয়ন্তি তখন বুকে হাত চেপে দেওয়ালে মিশে যেত। কি ভয়ঙ্কর সেই হাসি, একদম তীরের মতো বুকে এসে লাগে, কিশোরীর হৃদয়ে ঝড় উঠিয়ে দেয়। এমন বেশ চলছিল, কিন্তু মাসখানেক আগে হুট করেই 3 দিনের জন্য মানুষটা গায়েব হয়ে যায়। সাথে গায়েব হয় তার সাঙ্গা পাঙ্গারা। কলেজ মোড়ের যে জায়গাটায় ওদের আড্ডা বসে, জায়গাটা ফাঁকা পড়ে রয়। সাথে ফাঁকা হয়ে পড়ে অষ্টদশী এক কিশোরীর মন। বিষণ্ণতায় ছেয়ে ওঠে সব। দিনে দুপুরে যখন সময় পেয়েছে, ছুটে এসেছে এক পলক দেখার জন্য মানুষটাকে, কিন্তু দেখা পায়নি। এমন বেদনার মাঝেই কেটে গেল 3টি দিন। বিরহ বেদনায় তখন কিশোরীর মন নিশ্চুপ হয়ে পড়েছে। যাকে না দেখে একবেলা কাটে না, তাকে না দেখে 3টা দিন পার করা কি যেমন তেমন কথা? এই 3 দিনে রূপান্তী বদলে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। প্রেম শুরু হওয়ার আগেই হৃদয় বিধ্বস্ত হয়ে পড়েছে তার। ঠিক সেদিন কলেজে যাওয়ার পথে আবারও পরিচিত মোড়ে পরিচিত মুখ দেখে থমকে যায় সে। আবেগে চোখে পানি চলে আসে, সাথে কিছুটা রাগও হয়। হুট করে এভাবে হারিয়ে যাওয়ার মানে কি? এই রাগ আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি হয় দিহানের। সে তখন খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। রূপান্তীর সামনে দাঁড়িয়েছে, ব্যাপারটা তার নজরেই আসেনি। এই ছোট্ট ঘটনায় রূপান্তীর মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়। সে ভয়ঙ্কর এক কাজ করে বসে, চট করে দিহানের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ব্যাপারটা এত দ্রুত ঘটে, সবাই রিয়াকশন দিতে ভুলে যায়, কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এরই মাঝে একটা ছেলে জিভ কামড়ে অন্যজনকে বলে, এ মাইয়া, আজ শেষ? সাহস দেখেছিস? ভাই, আজকে ওর হাতটাই না ভাইঙ্গা রাখি। অপরজনও সহমত জানায়। নুহাস দিহানের পাশেই ছিল। সে কেবল পানি মুখে দিয়েছিল, কিন্তু এমন কাণ্ডে পানি আর গলা দিয়ে নামলো না। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। রূপান্তী এসবে ধার ধারল না। সে সরাসরি দিহানের চোখে তাকালো, শান্তভাবে প্রশ্ন করলো, এই 3 দিন কোথায় ছিলেন? দিহান তখনও তার বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। একটা মেয়ে এসে তার হাত থেকে ফোন কেড়ে নিল, আবার তাকেই প্রশ্ন করছে এই 3 দিন কোথায় ছিল সে। এটা কি আদৌ স্বাভাবিক কোনো ব্যাপার? এই বিস্ময় ভাবের জন্যই অজান্তে সে ছোট করে উত্তর দিল, একটু কাজ ছিল। এ পর্যায়ে নুহাস যেন আকাশ থেকে চুপ করে পড়ল। সে কি ঠিক শুনেছে? দিহান উত্তর দিল, কই, সে যখন কিছু জিজ্ঞাসা করলে তো এমনভাবে তাকায় যেন এখনই টুপ করে গিলে ফেলবে। কখনো 10 বার বলেও একটা উত্তর পাওয়া যায় না। তবে এখন সে কাকে দেখছে? বেশ, তবে এখন থেকে কোথাও যাওয়ার হলে অবশ্যই আমাকে জানাবেন। চিন্তা হয় না বুঝি? এতক্ষণে দিহান তার বিস্ময় কাটিয়ে বের হয়। একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে চটপটিভাবে কথা বলছে, দেখতেই বেশ অবাক সে, সাথে কিছুটা বিরক্ত। রূপান্তের হাত থেকে ফোনটা নিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে গম্ভীর গলায় শুধালো, এখানে কি চাই? রূপান্তের সাবলীল জবাব, আপনাকে চাই। এমন কথায় সবার হুঁশ উড়ে গেল। নুহাস শুকনো ঢোক গিল, মনে মনে রূপান্তের জন্য প্রার্থনা করলো, প্রেম করার জন্য দেশে কি মানুষের অভাব পড়েছে বোন?
কথাটা বলতে যেও বলতে পারল না, মুখের মাঝেই আটকে রইল। এ পর্যায়ে দিহান চোখ তুলে তাকালো, জল শক্ত করে দাঁত চেপে বলল, এক থাপ্পড় দিব, ফাইজলামি করো। রূপান্তি একটু ভয় পেল। যতই হোক এই লোক তো আর 5টা মানুষের মতো স্বাভাবিক না, তিনি অসাধারণ। তার এই অসাধারণ ব্যক্তিত্বের জন্যই এই মুহূর্তে তার গালে 2-1টা থাপ্পড় পড়তেও পারে, বলা যায় না। রূপান্তি কিছুটা ভীতু হয়, মনে মনে আল্লাহর নাম জপে, কিন্তু তবুও মুখে হাসি টেনে বলল, তা কেন? প্রেমে পড়লে মানুষ থাপ্পড় খায়, শুনেছেন কখনো? আপনি চাইলে চুমু খেতে পারেন, কিন্তু এত তাড়াতাড়ি কি সেটা ভালো দেখায়? ওটা না হয় আরও কিছুদিন পরে হবে, এখন আসছে, কলেজ টাইম হয়ে গেছে। কথাগুলো বলে এক প্রকার ছুটে পালালো সে। এসব কথা বলে দিহানের সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে বলির জন্য নিজেই সঁপে দেওয়া। সে কি অত পাগল নাকি? প্রেম করার আগেই থাপ্পড় খেলে প্রেম টেম মোড়টাই নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারে সে প্রচণ্ড সচেতন। রূপান্তির জীবনে দিহানের আগমনটা অনেকটা ভাদ্র মাসের এক পশলা বৃষ্টির মতো, অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে প্রতীক্ষিত। নিয়মের বেড়াজালে আবদ্ধ না হয়ে উঠতে থাকা কিশোরী মনটা হঠাৎ করেই যেন এক পুরুষে আবদ্ধ হয়ে পড়ে। চঞ্চল কিশোরী মনে প্রথম প্রেমের দোলা লাগে। প্রথম প্রেম হয় আবেগে মাখা, একরাশ মুগ্ধতায় ঘেরা। প্রেমিক পুরুষের সব কিছুই বাড়াবাড়ি রকমের ভালো লাগে। চোখে মুখে মুগ্ধতার ছড়াছড়ি, একটুতেই মন ভেঙে আসে। আষাঢ়ের বর্ষণের মতোই এক ছুটে জল জমে চোখে, আবার অল্পতেই লজ্জা রাঙ্গা হয়ে উঠে মুখ। প্রেমের এই অনুভূতিগুলো ভয়ঙ্কর, সব সময় কেমন তাড়া করে বেড়ায়। রূপান্তের বেলাতেও তেমনটাই ঘটেছে। তার কিশোরী মন অনাকাঙ্ক্ষিতভাবে মাস 6 আগে এক গম্ভীর কঠিন পুরুষ হরণ করেছে। এতদিন দূরে দূরে থাকলেও পাক্কা 4 মাস পর তার মুখোমুখি হয়। আবেগের কাছে প্রেমিক পুরুষটি রাগ কঠোরতা যেন ফিকে হয়ে পড়েছিল। এজন্যই তো এক বুক সাহস নিয়ে অমন কাণ্ড ঘটিয়ে এলো। এরপর থেকে দিহানের সামনে যাওয়াটা নিত্যদিনের ঘটনা। কখনো অগোচরে এমন কাজ ঘেঁষে দাঁড়ানো, কখনো বা চুরি করে তার সাথে সেলফি নেওয়া, এসব নিত্যকার কাজ হয়ে দাঁড়িয়েছে। রূপান্তির মতে প্রেমে পড়ে তার মাঝে কিছু আধ্যাত্মিক শক্তি এসে পড়েছে। সেই শক্তি হলো সাহস। তার বুকে অসীম সাহসের যোগান হয়েছে। নয়তো অমন দানবের মতো মানুষের সাথে পেরে ওঠা কি যেমন তেমন কথা নাকি? রূপান্তি নওয়াজ খান, শাহিদ নওয়াজ খানের একমাত্র মেয়ে। রূপান্তির আরও 2জন চাচা রয়েছে, শাহিন নওয়াজ খান এবং শাফিন নওয়াজ খান। একই বাড়িতে থাকলেও সবার পরিবার আলাদাভাবে থাকে। ওদের বাড়িটা 3 তলা বিশিষ্ট, যার নিচতলায় থাকে ছোট চাচা। ছোট্ট একটা ছেলে আহান, বয়স 7। বড় চাচা থাকেন 3য় তলায়। 2 ছেলে মেয়ে, মিলি আর মিলন। মিলন লেখাপড়া শেষ করে বর্তমানে বাপ চাচার ব্যবসায় হাত দিয়েছে। আর মিলি রূপান্তি থেকে গুনে গুনে 2 বছরের বড়, ইন্টার শেষ করে কলেজের ইতিহাসে অনার্স করছে। রূপান্তির সাথে সবার বোনাবনি পড়লেও মিলির সাথে তার কোনো সখ্যতা নেই। দুজনে দুজনের ছায়াও সহ্য করতে পারে না টাইপ। এই যে আজ দুপুরে দেরিতে আসা নিয়ে যে ঝামেলাটুকু হলো, সেটাও মিলির জন্য। ও না বলে মা কি করে জানতে পারতো? বিকেল নেমেছে, রূপান্তির ঘুম ভাঙে 5টা নাগাদ। দুপুরে নাহার অনেকবার এসে মেয়েকে ডেকে গেছে, সারা শব্দ না পেয়ে ফিরে গেছেন। কলেজ ড্রেস বদলে ডাইনিংয়ে যেতেই দেখলো টেবিলে খাবার ঢেকে রাখা। রূপান্তি মুচকি হাসলো। তার মা একটু রাগ করতেও জানে না, রাগ করলে যত্ন নিতে হয় বুঝি। দিহান মির্জা এলাকার প্রভাবশালী ব্যক্তি, রেজন মির্জা ছোট ছেলে। এলাকায় তার নামডাক অনেক। বড় ব্যবসার সূত্রে উপর মহলের সাথে সখ্যতা রয়েছে বেশ। বড় ভাই রেহান মির্জা পেশায় একজন পুলিশ সুপার। হাস্যকর হলেও এটাই সত্য, বড় ছেলে পুলিশ আর ছোট ছেলে আসামি। এই মারামারি ঝামেলার জন্য কতবার দিহানকে পুলিশ কাস্টাডিতে যেতে হয়েছে তার কোনো হিসাব নেই। তবে 1 ঘন্টার বেশি কেউ তাকে আটকে রাখতে পারেনি। এ নিয়ে বাপ ভাইয়ের সাথে বেশ দ্বন্দ্ব রয়েছে দিহানের। বাহিরের মানুষ তো আর ঘরের কথা জানে না। আজকাল ব্যবসার কাজ একা সামলাতে হিমশিম খেতে হচ্ছে রেজন মির্জাকে। বয়স হয়েছে, আর কত? 2টো ছেলে থাকতেও তার যেন কষ্টের শেষ নেই। সোফায় বসে গা এলিয়ে দিতেই তার চোখ বুজে আসতে চায়। গলা উঁচিয়ে স্ত্রী রেহানাকে ডাকেন। তোমার গুণধর ছেলে কোথায়?
ডাকো তাকে, তার সুদর্শন মুখটা একটু দেখি। স্বামীর কথাই রেহনা কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না। এই বাপ ছেলে কাউকে সে বুঝতে পারে না, কেউই তার কথা শোনে না। মাঝে মাঝে তার দম বন্ধ লাগে, মন চায় সব ছেড়ে দিয়ে চলে যেতে। এমন অশান্তি তার আর সহ্য হয় না। রেহেনা ভাবলো বলবে দিহান ঘুমাচ্ছে, তাহলে ব্যাপারটা এখানে চেপে যাবে। কিন্তু তার পরিকল্পনাকে পানিতে ভাসিয়ে দিয়ে দিহান এসে রেজওয়ানের সামনে বসলো। পায়ে পা তুলে দিয়ে শান্ত ও সুন্দরভাবে বলল, আপনি আমায় দেখতে চাচ্ছিলেন, দেখে নিন মন ভরে। আপনার মনের তৃষ্ণা না মেটা অবধি আমি এখান থেকে নড়ব না, প্রমিস। রেহনা অসহায় চোখে একবার স্বামী আর একবার ছেলের দিকে চাইলো। মাঝে মাঝে তার নিজেকে পাগল পাগল লাগে। এই বাপ ছেলের কারণে সত্যি না সে পাগল হয়ে যাবে। দিহানের আগমনে রেজনের ভাবান্তর হলো না, সে পূর্বে নাই চোখ বন্ধ করে রইলেন। দিহান তা দেখে বাঁকা হেসে পড়ল, আমার রূপের আগুন কি আপনার চোখ ঝলসে দিচ্ছে ড্যাড? আপনি তো দেখছি চোখ খুলতেই পারছেন না। রেজন এবার মুখ খুললেন, তোমার রূপ কেন, তোমার সকল কাজকর্মই আমায় ঝলসে দেয়, তবে আমার চোখকে না, আমার সম্মানকে ঝলসে দেয়। দিহান ব্যাপারটাই ব্যাপক আফসোস নিয়ে পড়ল। এমন নরবরের সম্মান কেন রাখেন বলেন তো? যা অল্পতেই ঝলসে যায় তা না থাকাই শ্রেয়। এই যে আমায় দেখুন, আমার কাছে কিন্তু ঝলসানোর কোনো অপশন নেই। কথাটা বলেই সোফার দুপাশে হাত ছড়িয়ে ভাব নিয়ে বসলো দিহান। রেহান এখান থেকে চলে গেছে অনেকক্ষণ। এসব অযথা ঝামেলা তার ভালো লাগে না। তোমার মতো হতে চাই না আমি। যাই হোক, ওসব কথা বাদ দিলাম। ব্যবসায় হাত লাগাচ্ছ কবে থেকে? ব্যবসা করার প্রতি আগ্রহ নেই আমার। সেটা আমি জানি। আগ্রহ নেই বললেই তো চলবে না, আগ্রহ আনো। চেষ্টা করব। গত 2 বছর ধরেই চেষ্টা করছো, লাভ তো কিছুই হলো না। একবার জোর খাটিয়ে আমার সাথে অফিসে চলো, 2-1 দিন গেলেই মন টিকে যাবে। আচ্ছা। যাচ্ছ কবে? ভেবে দেখব। এই পর্যায়ে হাল ছেড়ে দিলেন রেজওয়ান। এত বড় ছেলেকে তো আর পিটিয়ে পিটিয়ে অফিসে নেওয়া যায় না। অবশ্য যদি সম্ভব হতো তিনি সেটাই করতেন। ছেলে যে তার মস্ত বড় বিয়াদব। কোথায় তার এক ধমকে ছেলে চুপসে যাবে, কিন্তু ঘটে তার উল্টোটা। কথা বলার সময় তার মাথা ভার হয়ে আসে। এই বুঝি ছেলেটা রেগে গেল, রেগে গেলেই বিপর্যয় নেমে আসবে। বুক কেমন দুরু দুরু করে, এগুলো মেনে নেওয়া যায়? রূপান্তির ঘুম ভাঙ্গে কাক ডাকা ভোরে। এ সময় বাড়ির সকালে ঘুমে থাকে। তারাই অভ্যাস হয়েছে দিহানের জন্য। দিহান রোজ ভোরে ওয়ার্কআউট করতে বের হয়। রূপান্তি ছাদে দাঁড়িয়ে 2 মিনিটের জন্য দিহানকে দেখতে পায়। এই 2 মিনিটের জন্য আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে 1 মগ কফি হাতে ছাদে চলে আসে। দিহানকে দেখার পিপাসা তার কিছুতেই কাটতে চায় না। মাঝে মধ্যে তার মন চায় দিহানকে ছোট কোনো কাচের বোতলে বন্দি করতে, তারপর সে সারাক্ষণ দিহানকে দেখবে। অমসৃণ খোঁচে খোঁচে দাঁড়িয়ে যুক্ত গালটা আলতো করে ছুঁয়ে দিবে। ভাবতে লজ্জায় লাল হয়ে আসে মুখ। চটজলদি 2 হাতে ঢেকে ফেলে মুখ। এই মুহূর্তটা তার কবে হবে? দিহান আজ হাঁটু পর্যন্ত প্যান্ট আর ঢোলা ঢালা টি শার্ট পরে ওয়ার্কআউটে বের হয়েছে। এই সময়টা সে একা থাকে। দিনের এই সময়টা খোলা পরিবেশে একা দৌড়াতে ভালো লাগে তার। কেমন ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে। অযৌক্তিক কোনো ঝামেলা নেই। ছাদ থেকে রূপান্তি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। একটা চুলও যেন মিস না হয় তেমনভাবে। এই যে সকাল সকাল দিহানের ঘুম থেকে উঠে আসা ফোলা ফোলা চোখ, এটা তার ভীষণ পছন্দের। সারাদিন স্মোক করার পর সকালবেলায় ঠোঁট দুটাকে তার কাছে কিছুটা জীবন্ত মনে হয়। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, ওকে, আমার ডার্ক চকলেট। মন চায় টুক করে খেয়ে ফেলি। কথাটা বলে নিজেই লজ্জায় মিয়ে যায়। কিন্তু হাঁটু অবধি বের করা প্যান্ট দেখতে মেজাজ চটে গেল। লোকটা কি তার লোমার সাদা পা দুটো মানুষকে দেখিয়ে বেড়াতে চাচ্ছে? এই অধিকার তাকে কে দিয়েছে? এত সাহস কোথায় পায় সে? এক প্রকার খারাপ মেজাজ নিয়ে রুমে ফিরল রূপান্তি। এই লোকটার ফোন নাম্বার থাকলে এতক্ষণে একগাদা কথা শুনিয়ে দিত সে। এসব লুতুপুতু স্বভাব তার একদম পছন্দ না। পা দুটো সুন্দর তাই বলে সবাইকে দেখাতে হবে? কোন ধরনের ম্যানার্স এটা? অসহ্য। কলেজে যাওয়ার পথে আজ দিহান বাদে বাকি সবাইকে দেখলো রূপান্তি। দিহানের গাড়িটিও নেই আশেপাশে। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে সেদিকে পা বাড়ে সে।
এই লোক কোথায় গেল আজ? দিহান মির্জা কোথায়? রূপান্তিকে এই গ্যাংয়ের প্রায় সকলেই চেনে। যে মেয়ে দিহানের আশেপাশে ইঁদুরের মতো ছোটাছুটি করে তাকে না চিনলে হয়? নুহাস এগিয়ে এসে বলে। দিহানকে দিয়ে কি কাজ? রূপান্তি ঠোঁট টিপে হাসে শুধায়। সব কাজ তো তাকে দিয়েই, ওসব সিক্রেট বলা যাবে না। কেবল বলুন দিহান মির্জা কোথায়? তা তো বলা যাবে না, দিহানের নিষেধ আছে। রূপান্তির চোখ ছোট হয়ে আসে। এদের কথা বিশ্বাস করা কি ঠিক? এরই মাঝে পাশ থেকে অপর একটা ছেলে বলে ওঠে। এমি, কি নাম তোমার? নাম দিয়ে কাম কি? ভাবি বলে ডাকবেন। যার আমার নাম জানা দরকার তাকে আমি ঠিক জানিয়ে দিব। আপনারা ভাবি বলে ডাকলেই চলবে। কথার মাঝেই পেছন থেকে রুক্ষ কণ্ঠে কেউ বলে উঠল। কে কার ভাবি? কি ভয়ানক কণ্ঠ! মুহূর্তে গায়ে হিম ধরিয়ে দিয়েছে যেন। রূপান্তি এলোমেলো চোখে পেছনে তাকালো। দিহান এসেছে। আজ তার শরীরে এঁটে আছে নীল রঙের একটা শার্ট, বরাবরের মতো উপরে দুটো বাটন খোলা, শার্টের হাতা ফোল্ড করে কনুই পর্যন্ত তুলে রাখা, পেশিবহুল লোমশ ডান হাতে কালো বেল্টের ঘড়ি, সাদা হাতে কালো ঘড়িটা কেমন ফুটে উঠেছে। রূপান্তি ছোট করে ঢোক গেল। তার চোখ জোড়া যে নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষটা তো তার চরিত্র খারাপ করে দিবে। ওই যে তার খোলা শার্টের ভেতর থেকে উকি দিচ্ছে লোমশ বুক। রূপান্তির নজর ওখানেই গিয়ে আটকাচ্ছে। এতে দোষকার অবশ্যই দিহানের। তাছাড়া এই লোকটা সব সময় ওর বুকে আগুন লাগিয়ে দেয়। এই যে কেমন নেশাতুর চোখে তাকিয়ে আছে, এতে রূপান্তির মনে আগুন জ্বলে উঠল। কিন্তু হায়, এই আগুন নেভানোর যে কেউ নেই। রূপান্তির মাথায় চট করে একটা গানের লাইন মনে পড়ল। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। রূপান্তি যতই ছটফটে মাছ হোক, দিহানকে দেখলেই তার বুক মুচড়ে ওঠে। এই বুঝি লোকটা তার দানবীয় হাতের থাপ্পড় লাগিয়ে দিল, এই বুঝি হুঙ্কার চালো। এমন চিন্তায় তার ভেতরের আত্মা শুকিয়ে আসে। সামনে অনেক সাহস দেখালেও ভেতরে কাচমাচু হয়ে থাকে। এখনও তেমনটাই হচ্ছে। এই যে লোকটা তার দুই ভুরুর মাঝে ভাঁজ ফেলে কেমন করে তাকিয়ে আছে। রূপান্তির বুক কাঁপছে। কে কার ভাবি এখনো বুঝতে পারলাম না। নুহাস হেসে রূপান্তির পাশ ঘেঁষে দাঁড়ালো, কণ্ঠের রসিকতা রেখে বলল। সে কি নিজের বউকে নিজেই চিনতে পারছিস না? ব্যাপারটা একটু বেশি গভীর হয়ে গেল না? রূপান্তির ফাঁকা ঢুক দিল, লোকটা রেগে না যায়। কিন্তু দিহান রাগলো না, মুচকি হাসলো, শুধালো। আমাকে কি খুব বেশি পছন্দ? এ যেন না চাইতে মরুর বুকে টুপ করে এক ফোঁটা বৃষ্টির মতো শোনালো অন্তির কাছে। সে তার বড় বড় চোখ দু তিনবার ঝাপটালো। দিহান তখনও উত্তরের জন্য তার দিকে তাকিয়ে। অন্তির মনে লাড্ডু ফুটলো, শ্যামগালে লালা আভা ছড়ালো, মাথা উপর নিচ করে পড়ল। ভীষণ। কথাটা বলে সে দিহানের দিকে তাকালো। দিহানের রিয়াকশন দেখতে হবে না? দিহানের মুখে আগের মতোই মুচকি হাসি। অন্তি চোখ বুজে নিল। খুন করে দিবে নাকি লোকটা? এভাবে কেন হাসে? বেশ, নুহাস ওর কাছে একটা খাতা আর কলম দে। অন্তির কপালে ভাঁজ পড়ল। ভালোবাসার সাথে খাতা কলমের কি সম্পর্ক? আশ্চর্য! নুহাস যেন এর জন্য প্রস্তুত ছিল। বলা মাত্রই ছোট একটা ডায়েরি আর কলম এগিয়ে দিল। চোখে মুখে লেপ্টে আছে হাসি। অন্তি সন্ধিয়ার নজরে আর চোখে দেখল দিহানকে। সে আপাতত কালো রঙের বাইকটার উপর উঠে বসেছে। অন্তি ধৈর্যের বাঁধ ভাঙল। সে চটপটেভাবে বলল। আপনার কি ভালোবাসার লিখিত ডকুমেন্ট চাই? সেটা আগে বললেই হতো। আমি বাসা থেকে সুন্দর করে লিখে নিয়ে আসবো, কেমন? এখন চলি। এটুকু বলে বোকা হেসে অন্তির ছুট লাগালো। দিহানের চাহনি অন্তির একদম সুবিধা মনে হচ্ছে না। প্রেমে অন্ধ হলেও লোকটার কর্মকাণ্ড সম্পর্কে তো তার ধারণা আছে। এই ভয়ঙ্কর লোক এমন মিষ্টি করে হাসছে মানে তার মাথার ভেতরে চিন্তা চেতনা কোনো ভয়ঙ্কর ফন্দি আটছে। আপাতত এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচে সে। অন্তির মাঝে মধ্যে আফসোস হয়, দিহান কেন গো বেচারা টাইপের হলো না? হলে কি খুব বেশি ক্ষতি হতো? অন্তি তো তার খুব যত্ন নিত, রাজার আসনে বসিয়ে রাখত, দিনভর সেবা করত। কিন্তু তা তো সম্ভব নয়। দিহান একদম গো বেচারা ধরনের না। লোকটা নাকের ডগায় রাগ নিয়ে ঘরে। এত রাগ আসে কোথা থেকে? অন্তির মন চাই দিহানের রাগের গোডাউনে আগুন জ্বেলে দিতে। জ্বলে পুড়ে চারকার হয়ে যাক ওই রাগ। পেছন থেকে দিহান রেগে ডাক দিল। এই মেয়ে দাঁড়াও, এখনই থামো, পা ভেঙে রেখে দিব কিন্তু।
কিন্তু ততক্ষণে অন্তি চলে গেছে সীমানার বাহিরে। দিহান প্রচণ্ড রেগে গেছে। এতটুকু একটা মেয়ের সাহস দেখে রীতিমতো সে অবাক। এত সাহস পায় কোথায় মেয়েটা? এদিকে অপর পাশের সবগুলো হেসে লুটুপুটি খাচ্ছে। নুহাস পেট চেপে নিচে বসে পড়েছে। তার কাছে অন্তিকে চরম লেগেছে। এই মহলে যে এমন একটা সাহসী মেয়ে আছে তার জানা ছিল না। তাহলে সে নিজ দায়িত্বে মেয়েটাকে খুঁজে তার বন্ধুর দায়িত্ব চাপিয়ে দিত। অন্তিদের কলেজটা বেশ বড়, অনার্স পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ছেলে মেয়ে উভয়ই আছে কলেজে। সেই হিসেবে ছাত্র ছাত্রীর সংখ্যাও অনেক। অন্তি এবার একাদশ শ্রেণীতে পড়ছে, বাণিজ্য বিভাগে। অন্তির ক্লাসরুম 3য় তলায়। ওদের ক্লাস সংলগ্ন জানালাটা থেকে কলেজ মোড়টা স্পষ্ট দেখা যায়। কোনো গাছপালা না থাকার দরুন সব একদম ফাঁকা। জানালার পাশের বেঞ্চটা অন্তির জন্য বরাদ্দ। কলেজে এলেই এই সিটটা তার। অন্য কেউ বসলে হামলা চালিয়ে হলেও আদায় করে ছাড়ে। আজও এক বিপত্তি ঘটেছে। দিহানের প্রশ্ন উত্তর পূর্বের জন্য অন্তির পৌঁছাতে সামান্য দেরি হয়েছে। ফলস্বরূপ জানালার পাশের বেঞ্চটাতে অন্য কারো দখলে চলে গেছে। তনি পেছনের দিকে একটা সিটে বসে আছে। সে ভেবে নিয়েছিল আজ অন্তি আসবে না, কিন্তু অন্তিকে দেখে তার খুশি হওয়ার বদলে মুখখানা আরও চুপসে এলো। জানালার পাশে আজ তুলি বসেছে। মেয়েটার সাথে তার বা অন্তির কারোর সাথেই বনাবনিতি পড়ে না। ওর বাবা এ কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক, যে কারণে তার ভাব আকাশ সমান। পান থেকে চুন খসলেই খ্যাপা সারের মতো গর্জে ওঠে। স্যারের মেয়ে হয়, কেউ অযথা ঝামেলা করতে চায় না বলে পাশ কাটিয়ে চলে সর্বদা। কিন্তু আজ কি হবে? অন্তি তো দমে যাওয়া মেয়ে না, তার ওই সিটটা না হলে চলবে না। তার গুন্ডা প্রেমিককে না দেখলে যে তার ছটফটানি বেড়ে যায়। তন্নি ফাঁকা ঢোক গিল। বেঞ্চ থেকে বেরিয়ে অন্তির কাজ ঘেঁষে দাঁড়ালো। কাঁধে দুহাত রেখে নরম কণ্ঠে শুধালো, দোস্ত আজ আমরা পেছনে বসি? আমার খুব পেছনে বসতে মন চাচ্ছে, বসি? তন্নি কথা যেন শুনতে পায়নি এমন ভাব করে এগিয়ে গেল অন্তি। তুলির সামনে যেয়ে মুচকি হেসে বলল, তুমি কিছু মনে না করলে এই সিটটা আমি পেতে পারি? না। এমন জবাব আসবে সেটা অন্তি আগে থেকেই জানতো। জানালা গলিয়ে বাহিরে চোখ পড়তে দেখলো দিহান তার ছেলেপেলের সাথে কিছু নিয়ে গভীর আলোচনা করছে। চোখের সানগ্লাসটা স্থান পেয়েছে বুকে, যা সাথের সাথে ঝুলে আছে। চোখে মুখে সিরিয়াস ভাব, হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। পাশে সিরিয়াস মুখ করে নুহাস মনোযোগ সহকারে সবটি শুনছে। খানিক বাদে মাথা নাড়িয়ে সায় জানাচ্ছে। অন্তি চোখ ঘুরিয়ে তুলির দিকে তাকালো। মেয়েটা গল্পের একটা বই মিলে বসে আছে। অন্তি রাগ হচ্ছে ভীষণ, কিন্তু রাগলে তো চলবে না। সে নরম গলায় বলল, প্লিজ তুলি, ফ্রেন্ড হিসেবে এতটুকু সাহায্য করো প্লিজ। সামনের সিটটা ফাঁকা রয়েছে, তুমি তো রোজ ওখানেই বসো। তো আজ আমি এখানে বসবো। কত বড় শয়তান মেয়ে ভাবা যায়। অন্তির বুঝতে বাকি নেই তুলি কাজটা শয়তানি করেই করেছে। ওর মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। এদিকে তার হিরো আজ কিলার লুকে হাজির। কোথায় সে একটু মন ভরে দেখবে, কিন্তু এই বজ্জাত মায়া। তনি পেছন থেকে অন্তির জামা ধরে টানলো, করুণ স্বরে বলল, বাদ দে না দোস্ত, আজ একদিনই তো। করুণ সুরে বলল। ইতিমধ্যেই ক্লাসে স্যার চলে এসেছে। অন্তি বাধ্য হয়ে পিছনে তনির পাশে ধপ করে যেয়ে বসে পড়ল। তার রাগের থেকে দুঃখ বেশি হচ্ছে। ক্লাসে মন বসলো না। পুরো ক্লাস উদাসীনতায় কাটলো। মাঝখানে 2-3 বার স্যারের ধমক খেতে হয়েছে। অন্তি বুঝে না, ঘুরে ফিরে স্যার ওকে কেন প্রশ্ন করে। ক্লাসে কি মানুষের অভাব আছে? আশ্চর্য। ভর দুপুরে গরম গরম চা খাওয়ার ব্যাপারটা আজেরা মনে হয় নুহাসের কাছে। এই গরমে মানুষের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কোথায় সবাই 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার জন্য ছটফট করছে, সেখানে দিয়ান এই 1 ঘন্টায় 4 কাপ চা খেয়েছে। দোকানদার ছেলেটা অল্প বয়স্ক, এই 20 কি 22 বছরের মতো হবে। নাম তামিম, দিয়ানের ডাইহার্ট ফ্যান। দোকানে আসলে ভাই ভাই করে পাগল বানিয়ে ফেলে। এই ব্যাপারটাও নুহাসের অসহ্য লাগে। মানুষ এত গায়ে পড়া টাইপ কেন হবে? ইতিমধ্যেই দিহানের 4র্থ নম্বর কাপটাও ফাঁকা হয়ে পড়েছে। তামিম এগিয়ে এলো, একগাল হেসে বলল, ভাই আর 1 কাপ দেই। দিহান কিছু বলার পূর্বেই নুহাস চোখ নাক কুচকে ধমকে উঠল, এই গরমের মধ্যে আলগা ভালোবাসা দেখাইয়া কি মরতে চাইছস? তামিমের মুখটা চুপসে এলো, ছোট করে বলল,
না ভাই। তাহলে আর 1 কাপ দিই, মানে কি? তামিম তার জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেল, মুখ কাঁচুমাচু করে পড়ল। সরি ভাই। দিহান চুপচাপ সব দেখলো, হাত উঁচু করে পড়ল। একটা সিগারেট দে তো। কোন ব্র্যান্ডের ভাই? কথাটা বলেই দাঁত দিয়ে জিভ কাটলো তামিম, আর চোখে নুহাসের দিকে তাকালো, যে আপাতত চরম বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তামিম বোকা হাসলো, বলল, খালি ভুল্লা যাই ভাই। দাঁড়ান, এক্ষুনি দিতেছি। সিগারেট ধরাতে ধরাতেই দিহান দোকান থেকে বাহিরে বের হলো। সিগারেটে এক টান দিতে না দিতেই কেউ একজন তা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেললো। এই ঘটনার সব থেকে বেশি যে চমকালো সে হচ্ছে তামিম। তার চোখের সামনে এমন একটা ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সে চোখ বড় করে অন্তির দিকে তাকালো। এই মায়ের এত সাহস, ভাইয়ের সিগারেটের টান মারে। কিছু বলার জন্য উদ্বেগ নিতেই নুহাস তার হাত টেনে পাশে বসাই দিল। এতক্ষণে নুহাসের মুখে হাসি ফুটেছে। তামিম অবাক হয়ে গেল। ভাইয়ের সাথে একটা মেয়ে বিয়েতুপি করিতেছে, আর এই মানুষটা এখানে বসে হাসিতেছে। কত বড় বেঈমান! তার ক্ষমতা থাকলে দিহানকে সে চাদর দিয়ে মুড়িয়ে রাখত, যাতে কেউ টোকা পর্যন্ত দিতে না পারে। কিন্তু তার তো ক্ষমতা নেই, তাই বিরস মুখে সামনে তাকালো। হঠাৎ আক্রমণে দিহান চমকে উঠেছে। অন্তিকে দেখতেই বিরক্তি দিতে কপাল কুঁচকে এলো, ঝাঁঝালো গলায় পড়ল। মাথায় সমস্যা আছে নাকি? আছে হয়তো, নয়তো আপনার মতো পাথরের প্রেমে পড়ি। এমন কথার পিঠে কি জবাব দিবে খুঁজে পেল না সে। নিজেই তাজ্জব বনে গেল এমন কাণ্ডে। একটা পুচকে মেয়ের কথাই কিনা তার জবান বন্ধ হয়ে গেল। বলি, আপনি কি চোখে পট্টি বেঁধে রেখেছেন? এই যে আপনার সামনে কিউট একটা মেয়ে ছোটাছুটি করে বেড়ায়, আপনার নজরে পড়ে না? অন্তের এই কথার জবাবে দিহান বাঁকা হাসলো, কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, আমার চোখ কেবল আগুনে আটকায়। বাচ্চা কিউট এসব আমার টাইপের না। অন্তির নাক কুচকালো, কিছুটা পেছনে সরে পড়ল। আপনি কি খারাপ? ছি! এই ছোট ব্যাপারটা বুঝতে এত সময় লাগলো? অন্তি বুঝলো লোকটা তাকে বোকা বানিয়ে দূরে সরাতে চাইছে। এত সহজ নাকি এই পাথরে ফুল ফুটিয়ে তবে সে ক্ষান্ত হবে? কিন্তু আমার এই খারাপ আপনি চাকেই ভালো লাগে, একদম ডেয়ারি মিল্কের মতো। মন চায়। অন্তি কথা শেষ করতে পারল না, তার আগেই দিহান থমকে উঠল। যাবে এখান থেকে নাকি থাপ্পড় লাগাবো? অন্তির মুখটা চুপসে এলো। কথাটা এত জোরে বলার কি আছে? সবাই মুখ টিপে হাসছে, বিশেষ করে তামিম। সে বেজায় আনন্দ পেয়েছে। অন্তির অপমান বোধ হলো। সে দুপা এগিয়ে দিহানের বরাবর দাঁড়ালো, জোর গলায় বলল, আমাকে একদম এভাবে ধমকাবেন না। ভবিষ্যতে সংসারটা আমার সাথেই করতে হবে, কথাটা মাথায় রাখবেন। খারাপ লোক একটা। আপনি ধমকালেও আমি আপনাকেই ভালোবাসবো, 100 বার বাসবো। কথা শেষ করে ছুট লাগালো সে। আছে কষ্ট পেয়েছে। দিহান কেন সবার সামনে এত জোরে ধমক দিবে? তার বুঝি খারাপ লাগে না? এদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দিহান। পেছন ফিরে নুহাসকে পড়ল, মেয়েটা কি হুমকি দিয়ে গেল? তাই তো মনে হচ্ছে। সাইকোলজি হিসেবে কোনো মানুষের মনে ঢুকতে হলে সর্বপ্রথম তার চিন্তা চেতনায় প্রবেশ করা দরকার। মানুষটা তোমায় নিয়ে ভাবতে শুরু করলেই বুঝতে হবে মনে ঢোকার কাজটা সহজ হয়ে এসেছে। অন্তে এই কথাটার উপর ভীষণভাবে ফোকাস করেছে। তার এসব রিস্কি কাজের কারণ দিহানের মনে কৌতূহল জমানো। কিন্তু আদৌ কি মানুষটার মনে কৌতূহল জেগেছে? অ্যাটলিস্ট তার আচরণে তো তা বোঝা যায় না। অন্তি বিষণ্ণ মনে জানালার বাহিরে তাকালো। বিকেল নেমেছে, সূর্য ডুবতে বেশ বাকি। এই মুহূর্তে দিহানের সাথে দেখা হলে খারাপ হতো না। এরই মাঝে তার ডাক এলো। তার বাবা ডাকছে। বসার রুমে যেতেই শাহিদ মেয়েকে দেখে মুচকি হাসলো। কাছে ডেকে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। পড়াশুনো কেমন চলছে মা? ভালো বাবা। কোচিংয়ে যাচ্ছ না কেন? তোমার স্যারের সাথে দেখা হয়েছিল, তোমাকে যেতে বলেছেন। আমি ওখানে পড়বো না বাবা। কেন মা, কেউ কিছু বলেছে? অন্তে শাহিদের হাত জড়িয়ে ধরলো, আহ্লাদি কণ্ঠে বলল, তোমায় তুলির কথা বলেছিলাম না, ওই মেয়েটা ওখানে পড়ে। স্যার ওর প্রতি এক্সট্রা কেয়ার নেয়, নিক, তাতে আপত্তি নেই। কথা হচ্ছে আমি কিছু প্রশ্ন করলে স্যার শুনেও এড়িয়ে যায়, বুঝিয়ে দেয় না। এটা তো খুব খারাপ কথা। হুম। কিন্তু সামনে তো তোমার পরীক্ষা, একটা টিচার বাসায় রেখে দিই। অন্তি চট করে উঠে বসলো, মিষ্টি হেসে বলল, তার দরকার নেই। কলেজ মোড়ে একটা ব্যাচ আছে, হাকিম স্যারের ব্যাচ। ওখানে খুব ভালো পড়ায়। তন্নিও ওখানে পড়ে।
ওখানে ভর্তি হই। শাহিদ হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, বলেন। তোমার যেখানে সুবিধা হয় তুমি সেখানেই পড়বে, আমি কখনো না করেছি? অন্তি দুপাশে মাথা নাড়ল, যার অর্থ কখনো না। রুমে ফিরেই অন্তি মহা খুশিতে লাফিয়ে উঠল। তার দারুণ খুশি লাগতেছে। এই যে কাল থেকে নতুন বেঁচে যাবে, ওখানে গেলেই দিহানের সাথে দেখা হবে। দিহান তো দিনরাত ওখানেই বসে আড্ডা দেয়, মাঝে মাঝে গায়েব হয়। কেন হয় জানা নেই। আপাতত ওসব ভেবে সময় নষ্ট করতে চাইল না সে। এই মুহূর্তে তনিকে কল করে এই সুখবরটা জানানো দরকার। হ্যাঁ বল। সুখবর আছে, কাল থেকে হাকিম স্যার ব্যাচে যাচ্ছি। তনি ঠোঁট উল্টে পড়ল। এতে সুখবরের কি হলো? অন্তি হাসলো, তার হাসি চোখ উপচে পড়ছে। হাসি আবার চোখ উপচে পড়ে নাকি? অন্তির পড়ছে। তার হাসির সাথে চোখ দুটোও হেসে উঠল। এটাই চোখ উপচে হাসি পড়া। আলবৎ সুখবর, ওখানে গেলেই দিহান মির্জা আমার চোখে বন্দি হবে, এটা অবশ্যই সুখবর। তনি হাসলো। এই মেয়েটা যে কি ভয়ঙ্কর প্রেমে পড়েছে তা এক বাচ্চা শিশুও বুঝতে পারবে। তুই যে এসব কাণ্ড করছিস আঙ্কেল জানলে কি হবে বুঝতে পারছিস? ধুর, কিভাবে জানবে? বাই এনি চান্স যদি দিহান ভাইয়া বলে দেয়? অন্তির হাসি হাসি মুখ চুপসে এলো। ওই রাগী কুমড়োটা এমন কাজ করতেই পারে, অসম্ভব কিছু না। অন্তি গলার স্বর কঠিন করে পড়ল। এমন করলে দিহান মির্জার মাথার চুল আমি একটা একটা করে ছিঁড়ব। সবার সাথে গুন্ডামি মস্তানি করুক, সেটা আমি দেখতে যাচ্ছি না। আমার সাথে রাখতে আসলে আমি তাকে বুঝিয়ে দিব কত চালে কত ভাত হয়। আজ অন্তি কলেজে যায়নি, ইচ্ছে করে যায়নি। মাঝে মাঝে নিয়মের হেরফের করতে হয়। এই যে যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, এটা পুরো পৃথিবীর মানুষ জানে। ওই নিয়ম চলেছে পৃথিবী তৈরির পর থেকে। তাই এই ব্যাপারে মানুষের তেমন আগ্রহ নেই। সূর্য উঠেছে তার মতো উঠুক, কিন্তু হঠাৎ করেই যদি এই নিয়মের ব্রেক কষে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হবে, সবার কৌতূহল বাড়বে, হাজার হাজার প্রতিবেদন তৈরি হবে। অন্তির মতে আজ যদি সে কলেজে যায়নি, তাহলে দিহান অবাক হবে। তার আশেপাশে উকি ঝুঁকি দেওয়া মেয়েটা হঠাৎ আজ গায়েব, ব্যাপারটা তাকে ভাবাবে। না চাইতো দিহান বাধ্য হবে অন্তিকে নিয়ে ভাবতে। বিজ্ঞদের মতোই এসব ভেবে আজ কলেজ পথে পা রাখিনি অন্তি। বিকেলে তাকে দেখে কেমন চমকাবে দিহান তা ভেবে মিটি মিটি হাসছে সে। খাওয়া রেখে পাগলের মতো অমন হাসছিস কেন? নাহারের ধমকে হুঁশ ফিরল অন্তির। সে বোকা চোখে মায়ের দিকে তাকালো। নাহার সূক্ষ্ম দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে। আজকাল মেয়ের হাবভাব তার কেমন যেন লাগে। অন্তির কিছু হয়নি, এমন ভাবে গালে ভাত তুললো। নাহার একবার সেদিকে তাকিয়ে বলল, তোর মামা কল করেছিল, মা নাকি অসুস্থ, একবার যে দেখে আসবো। যাও। আমার সাথে তুইও যাচ্ছিস? আমি কখন বললাম আমি যাব? তোকে কেন বলতে হবে? আমি বলেছি তাই যাচ্ছিস। অন্তির চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। সে এখন গ্রামে গেলে দিহানকে কিভাবে দেখবে? কতদিন থাকবে? এই ধর 2-1 দিন। তোর বাবা বাসায় একা থাকবে, তাই তাড়াতাড়ি চলে আসবো। তোরও তো পড়াশোনা আছে। অন্তি আজ সুন্দর করে সেজেছে। আসমানি রঙের একটা কামিজ পরেছে, সালোয়ার আর ওড়না সাদা রঙের। কপালে কালো ছোট্ট টিপ পরেছে, ছোট হালকা লিপস্টিক দিয়েছে, চোখেও টেনেছে চিকন কাজলের প্রলেপ। সাজ শেষে আয়নায় ঘুরে বার কয়েক নিজেকে দেখলো, নিজেকে শুধালো এই সাজ কেবল দিহান মির্জার জন্য। লোকটা সকালে ওকে না দেখতে পেয়ে নিশ্চয়ই অবাক হয়েছে, হয়তো একটু আর্ত মিসও করেছে। এখন অন্তি যখন এই পরিপূর্ণ রূপে তার সামনে দাঁড়াবে, তখন সে সকালের সামান্য বেদনা ভুলে যাবে। অন্তি তো মহৎ হৃদয়ের এক মহৎ প্রেমিকা। সে কি প্রেমিক পুরুষটাকে কষ্ট দিতে পারে? একদম না। ব্যাচ শুরু হবে 5টা থেকে। অন্তি ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ 4টার ঘর থেকে বের হলো। হেলে দুলে ড্রয়িং রুমে আসতেই দেখা হলো মিলার সাথে। মিলা মাঝে মধ্যেই তাদের বাসায় আসে, তার মায়ের সাথে ভীষণ ভাব কিনা। ওকে দেখেই মিলা বলে উঠল, কোথাও যাচ্ছিস নাকি? অন্তি মুখ বাঁকালো, বলো, ব্যাচে যাচ্ছি। সে কি এত সেজে গুজে ব্যাজে যাচ্ছিস? আমি ভাবলাম বিয়ের দাওয়াতে যাচ্ছিস। অন্তি মহা বিরক্ত হয়ে মিলার দিকে তাকালো। ততক্ষণে নাহার ছোট ছোট চোখ করে মেয়ের দিকে তাকিয়েছে, বলেন, ও তো ঠিক বলেছে, এত সেজেছিস কেন? অন্তি বিরক্ত হয়ে পড়ল, মা, এত কোথায় দেখছো?
আর একটু সেজেছি তাতেই বা কি? পাশ থেকে মিলা বলে উঠল, বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে তা তো আমাদের খেয়াল রাখতে হবে। চাচি, তুমি একদিন ওর ব্যাজে যেয়ে খোঁজ খবর নিও তো, দিনকাল যা পড়েছে। এই পর্যায়ে অন্তির মন চাইল মিলা চুল টেনে ধরে দুই গালে দুটো করে 4টা থাপ্পড় লাগাই দিতে। কত বড় বজ্জাত মহিলা, নিজের সারা দেশ চড়িয়ে বেড়ায় সে বেলায়। এই তো দুদিন আগেই এক ছেলের সাথে রিক্সা করে পুরো ঢাকা শহর ঘুরে এসেছে, সেটা বুঝি সে জানে না? কিন্তু অন্তি এসব কথা গিলে ফেল, এখন ঝামেলা করতে গেলেই দেরি হয়ে যাবে। অন্তি আজ রিক্সা নিল, এখান থেকে হেঁটে যেতে 15 মিনিটের মতো লাগবে, কিন্তু আজ হাঁটতে মন চাইছে না। রিক্সা ছুটতেই বিকেলের নরম রোদ এসে চোখে মুখে লেপটে পড়তে লাগলো। মৃদু বাতাসে খোলা চুল নিজের মতো করে উঠতে লাগলো। অন্তি বাধা দিল না, উঠতে দিল তাদের নিজেদের মতো করে। দিহানের বিকেলের আড্ডা জমে উঠেছে। তাদের মধ্যে শাহিন নামের একজন খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছে। সেই খুশিতে মিষ্টি মুখ করা হচ্ছে। 5 কেজি মিষ্টি আনা হয়েছে। তাদের খাওয়া শেষ হলে বাকি মিষ্টি সকল দোকানদারদের একটা করে দেওয়া হচ্ছে। নুহাস রসিকতা করে বলল, সারা দিন ভাই ভাই করিস, আর সেই ভাইয়ের আগে কিনা বিয়ের পিঁড়েতে বসতেছ? তুমি তো মামা আগাই গেলা, আমরাই পিছিয়ে আছি। শাহিন নামের ছেলেটা লজ্জা পেল, তবে কিছু বলল না। ঠিক সেই সময়ে অন্তি রিক্সা এসে থামলো। নুহাস সেদিকে তাকাতেই মুখ হা হয়ে গেল। এ কাকে দেখছে সে? আর চোখে একবার দিহানের দিকে তাকালো। সে আপাতত সিগারেটে আগুন ধরতে ব্যস্ত। অন্তিরাজ দিহানের সামনে দাঁড়াতে কেমন লজ্জা লজ্জা লাগছে। লজ্জায় তার চোখের পাতা তিত্তির করে কাঁপছে। রিক্সার ভাড়া মিটিয়ে একই জায়গায় সে 2 মিনিট দাঁড়িয়ে থাকলো। নিজেকে ধাতস্থ করে সরাসরি দিহানের সামনে যেয়ে দাঁড়ালো। লজ্জা শর্মে মাথা খেয়ে পড়ল। কেমন লাগছে আমায়? আপনার চোখে লাগার মতো। দিহানের সিগারেটে টান দেওয়া হলো না। হাত থেকে সেই কখন তা খসে পড়েছে তার ঠিক নেই। তার চোখ আটকে আছে কাজল টানা একজোড়া চোখের দিকে। শুধুই কি তাই, ওই কাঁপতে থাকা গোলাপি ঠোঁট জোড়াও তার চোখকে বেহাইয়া করলো। অন্তি তার কথা রিপিট করলো, কেমন লাগছে আমায়? দিহান চোখ সরালো। ভারী গলায় ঝঙ্কার তুলে নুহাসকে বলল, এই মেয়ে এখানে কেন? অন্তির মুখে আধার নামলো, চোখের কোণে চিকচিক করে উঠল জল। এত অপমান! আজ অন্তত নুহাস চায়নি দিহান এমন কঠোর আচরণ করুক। এমন ফুটফুটে সুন্দর মেয়েটাকে বারবার প্রত্যাখ্যান কিভাবে করে দিহান? মায়া হলো তার ভীষণ। অন্তি আর এখানে দাঁড়ালো না, আর না কিছু বলল। মাথা নিচু করে বের হয়ে এলো। ব্যাস আর একটু সামনেই, এখন অন্যদের ক্লাস হচ্ছে। অন্তি চাইলেও ব্যাচের ভিতর ঢুকতে পারবে না। লজ্জে তার মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। কোথায় লুকাবে সে নিজেকে? চোখের জল ইতিমধ্যেই গাল গড়িয়েছে। মানুষটা এমন পাথর কেন? অন্তির পেছন পেছন নুহাসও বেরিয়ে এলো। এই প্রথম মেয়েটার চোখে পানি দেখছে সে। তার খারাপ লাগছে। অন্তি বেচার সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নুহাস পেছন থেকে ডাক দিল, এই যে মিষ্টি ভাবি। নুহাস হাসি মুখে এগিয়ে এলো। অন্তি মাথা নিচু করে নিল। এখন তার আরো কান্না পাচ্ছে। নিশ্চয়ই লোকটা তার মজা নিতে ভাবি বলে ডাকছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে নুহাস মিষ্টি হেসে বলল, দিহানের কথায় কষ্ট পেও না পিচ্ছি, ও তো একটু অমনি নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে। কিন্তু তুমি যদি কান্না থামাও, আমি তোমার একটা সিক্রেট বলতে পারি। অন্তি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সিক্রেট জানার আগ্রহ চেপে রাখতে পারল না। চটপট করে ওনার কোণে চোখ মুছে নিল। তা দেখে নুহাস হাসলো। গুড গার্ল। সিক্রেট বলুন। নুহাস তার হাতে থাকা মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আগে একটা মিষ্টি খাও। এত সুন্দর কথা মিষ্টি মুখ না করে বলা যাবে না। অন্তি নাচে তো একটা মিষ্টি তুলে নিল। নুহাস তখন ফিসফিস করে বলল, আমার মনে হয় দিহান মির্জা পা স্লিপ করেছে আমার মিষ্টি ভাবির উপর। বেচারাজ প্রথম দিন, কিন্তু অন্তিম ব্যাস করলো না। কিভাবে করবে? আজ যে তার পরে মন বসবে না। আজ তার খুশির দিন। দিহানের দেওয়া ধমকের কথা সে অনেক আগেই ভুলে বসেছে। তার মন ছটফট করছে। ইস, মানুষে তবে তাকে পছন্দ করতে শুরু করেছে। নুহাস তো তার একদম কাছের মানুষ। সে নিশ্চয়ই মিথ্যা বলবে না। অন্তির গাল গরম হয়ে আসছে, শরীরের তাপও বেড়েছে। তার কি জ্বর আসছে? প্রেমের জ্বর? ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে অন্তির চোখ পড়ল রাস্তার পাশের মিষ্টির দোকানের সামনে কত পথশিশু দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি দোকানের সামনে সাজিয়ে রাখা গরম জিলাপির দিকে। কি মিষ্টি গন্ধ! চারিদিক যেন মোমো করছে ঘ্রাণে। সেদিকে অপলক দৃষ্টি তাদের। তাদের না আছে কিছু কিনে খাওয়ার ক্ষমতা, আর না আছে চেয়ে খাওয়ার সাহস।
কেবল ব্যথাতুর চোখে ট্রেতে সাজিয়ে রাখা জিলাপির দিকে তাকিয়ে থেকেই মনের ভিতরে ছোট খায়েশ পূরণ করছে যেন। অন্তির মায়া হলো এই ছোট ছোট প্রাণগুলোর জন্য তার বুক ভার হয়ে আসে। নিজেকে শুধাই, আজ এই সুন্দর দিনে সুন্দর একটা কাজ করা যেতে পারে। এই রাস্তায় বড় কোনো গাড়ির চলাচল নেই, রিক্সা, ভ্যান, ট্যাক্সি আর মানুষের ব্যক্তিগত গাড়ি চলাচল করে। অন্তি আশপাশ দেখে রাস্তা পার হয়ে ওপারে এলো, বাচ্চাগুলোর সামনে হাঁটু মুড়ে বসলো, মুচকি হেসে পড়ল, জিলাপি খাবে? কথাটা শোনা মাত্রই কতগুলো চোখ ঝলমলে দৃষ্টিতে তাকালো, মাথা উপর নিচ করে সম্মতি জানালো তারা খাবে। অন্তি মুচকি হাসলো। দোকানিকে একজন মাঝবয়সী বর্ণের চটরঙ্গা শাড়ি এক মনে দাঁড়িয়ে তেলে জিলাপির প্যাঁচ দিচ্ছে। 100 টাকার জিলাপি দেন তো। দোকানি ছোট চোখে তাকালো, আগা মাথা দেখে নিয়ে পড়লো, জিলাপি কেজিতে বিক্রি হয়, টাকায় না। অন্তি পোকা হাসলো, সে কি জানে নাকি? আচ্ছা 1 কেজি দেন। দোকানি প্যাকেট এগিয়ে দিতে অন্তি তার পার্স বের করতে করতে বলল, কত হলো? 1000। অন্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 1000? এত? জিলাপির কেজি 1000 টাকা, এটা তো সবাই জানে। দাম কমছে কিছু, মাঝে 1200 টাকা কেজি আছিল। অন্তি অবাক হয়ে পড়ল, কি বলে? পোস্ট অফিসের পাশের দোকানটাতেও তো 200 থেকে 250 টাকা করে বিক্রি করছে। দোকানি মহা বিরক্ত হলো, ওইগুলির সাথে এইগুলি মিলিয়ে তো চলবে না আফা, এগুলো জাফরান দিয়ে বানানো। অন্তি দোকানি মহিলার দিকে তাকালো, রোগা শোকা দেহে ছোট্ট একটা মুখ, চোখে মুখে লেপটে আছে দারুণ বিরক্তি। এমন মুড নিয়ে নিশ্চয় কেউ মিথ্যা বলবে না। তাছাড়া জাফরান জিলাপির দাম বেশি, এটা সে জানে। মিষ্টি পছন্দ না বলে এসব চেনে না সে। অন্তির পার্সার এক কোণে 500 টাকার একটা নোট পড়ে আছে, এছাড়া আর একটা কানা করিও নেই তার কাছে। তার খুব অসহায় ফিল হচ্ছে। করুণ চোখে দোকানের দিকে তাকালো, দেখতে পেয়েও দেখলো না, থমথমে গলায় বলল, তাড়াতাড়ি করে নাফা, হাতে সময় কম। অন্তে আশপাশে অসহায় দৃষ্টি ফেল। বাচ্চাগুলো ততক্ষণে জিলাপির প্যাকেট থেকে জিলাপি খেতে শুরু করেছে। তাদের খাওয়া দেখে মন জোড়ালো, মাথা জোড়ালো না, চিন্তায় অস্থির সে। এতগুলো টাকা কই পাবে সে? বিধাতা অন্তির ভাগ্য বোধহয় সোনা দ্বারা বাঁধিয়েছে। এজন্যই আশার আলো হিসাবে দেখা মিলল দিহান মির্জার। দিহানরা তখন এদিকেই কোনো এক কাজে আসছিল। দিহান তার জিপ আনেনি, হেঁটেই আসছে এদিকে। দিহানকে দেখতেই অন্তির মাথায় চিন্তা যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। যে মানুষটা তাকে একদণ্ড প্রশ্রয় দেয় না, তাকে দেখতেই এত ভরসা পাওয়ার কারণ অন্তির জানা নেই। তবে তার বুকের উপর থেকে যেন পাথর নেমে গেল। তবে দিহান মির্জা তো সাধারণ লোক না, তার কাছ থেকে সাধারণভাবে সাহায্য পাওয়া যাবে না, তা অন্তি বেশ জানে। সমস্যা কি? মানুষটাকে সবভাবে মোকাবেলা করার ক্ষমতা নিয়েই তো অন্তির জন্মেছে। অন্তির দোকানিকে উদ্দেশ্য করে বলল, ইস চাচি, টাকা যে বাসায় ফেলে এসছি, চিন্তা করবেন না। ওই যে দিহান মির্জা চেনেন নিশ্চয়ই, আমি ওর ফিয়ান্সে, ওকে বললেই টাকা দিয়ে দেবে। অন্তি উইদাউট ফেয়ার মিথ্যা কথাগুলো বলে শ্বাস নিল। বাপের জন্ম সে এতগুলো মিথ্যা বলেনি। দোকানি কেমন করে যেন তাকালো, বিশ্বাস করলো না নাকি? অন্তি ছোট করে ঢুকিল। দোকানি অবাক হয়ে বলল, ফ্যান্সি কি? অন্তি ভুল সূত্রে দিল, ফেন্সি না চাচি, ফিয়ান্সে, হবু বউ, বুঝেছেন? কথাটা বলে লাজুক হাসলো অন্তি। এটা তার অভিনয় ছিল না। নিজেকে দিহানের বউ ভাবতে তার লজ্জা লাগে, লজ্জায় ডুব দিতে মন চায়। শ্যাম মুখখানা লাল আভায় রাঙিয়ে ওঠে। বিশ্বাস জিনিসটা কঠিন, বরফের থেকেও কঠিন বস্তু, সহজে লাভ করা যায় না। অন্তি প্রাণপণে চাইছে দোকানি তাকে বিশ্বাস করুক। একবার বিশ্বাস করলেই চলবে। অন্তি দোকানিকে বিশ্বাস করানোর জন্য তার শেষ অস্ত্র ব্যবহার করলো। এইটাই তার শেষ চাল। এতে কাজ না হলে আজ হয়তো তাকে দোকানের থালা বাসন মেজে টাকা শোধ করতে হবে। দিহান তাকে উপেক্ষা করবে, এটা অন্তি জানে। মানুষটা কখনো একটু ভালো করে তাকায় অবধি না। তার কাছে অপশন হিসাবে আছে কেবল মাত্র নুহাস। দিহানরা তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছে। বয়স্ক এক লোকের সাথে কিছু নিয়ে কথা বলছে। মুখভঙ্গি খুব গম্ভীর। এটা নতুন কিছু না। অন্তির মতে দিহান এমন গম্ভীর কঠোর রূপ নেই জন্মেছিল। অন্তি হাত উঁচিয়ে নুহাসকে ইশারা করলো। একবার, দুবার, তিনবারের সময় নুহাস তাকে দেখলো। নুহাস তাকাতেই অন্তি হেসে হাত নাড়িয়ে হাই জানালো। উত্তরে নুহাসও হেসে হাত নাড়ালো। ব্যাস, অন্তির প্ল্যান
কাজে দিল। এবার নিশ্চয়ই দোকানি তাকে সন্দেহ করবে না। অন্তি বাঁকা চোখে তাকালো। দোকানি একগাল হেসে বলল, মাশাল্লাহ, বাবার লগে তোমারে ভালোই মানাইব। অন্তি লাজুক হাসলো, মাথা নিচু করে লাজুক হেসে বলল, আমাদের জন্য দোয়া করবেন। সকাল সকাল মায়ের সাথে নানুর বাড়িতে হানা দিয়েছে অন্তি। এখানে আসার ন্যূনতম ইচ্ছা না থাকলেও মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়েই এসেছে। অন্তির গ্রাম পছন্দ না, গ্রামের এই নিস্তব্ধতা তার ভালো লাগে না। তার মতে ছটফটে প্রাণ কি গ্রামের এই নীরব পরিবেশে চুপটি করে ঘাপটি মেরে থাকতে পারে নাকি? এই গ্রামের বাতাস সুন্দর সতেজ, শহরের বাতাস বিষাক্ত, ধোঁয়া আর ধুলা মিশানো অস্বাস্থ্যকর বাতাস। গ্রামে এলে কেবল সতেজ বাতাসের প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, তবে মনকে ধরে রাখা যায় না। মন বারবার উঁচু উঁচু দালানে ঘেরা শহরের এক মস্ত বড় গুন্ডার কাছে ছুট লাগায়। মন এত বেহায়া হলে অন্তির কি করার আছে?